আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেটা হলো ফ্রান্সে যারা 18 বছরের নিচে আসবেন তারা কিভাবে পেপারস করবেন, এই বিষয়টা আমি আপনার একবার প্রথম থেকে লাস্ট আমি যতদিন ফয়ারে ছিলাম এবং আন্ডারওয়েজে ছিলাম এতে যত এক্সপিরিয়েন্স ছিল সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। একটু সময় একটু বেশি নিলেও আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন। আসলে এখানে ঢোকার পর আপনি পজিটিভ এবং নেগেটিভ সব কিছু জানার পর আপনি ডিসাইড করবেন যে এখানে আপনি যাবেন কি যাবেন না। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং আপনি ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন এটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। তো আমি সময় নষ্ট না করে এখন আমি কথা বলবো যে বিষয়গুলো আছে বিষয়গুলো নিয়ে। প্রথমত অবস্থাতে আপনি যখন ফ্রান্সে আসবেন, ঠিক আছে, তো আসার পর যখন আপনার বয়স 18 নিচে থাকবে বা আপনার বয়স যদি 20-22 থাকে বা দেখা যদি মনে হয় যে না আপনি আন্ডারওয়েজে টিকার সম্ভাবনা আছে, আপনার বয়স খুব কম, ওই ক্ষেত্রে আপনি আন্ডারওয়েজে কেস করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা স্ট্রং ডকুমেন্টস লাগবে। তো এই ডকুমেন্টসের বিষয়গুলো আমি একটু পরে আসি, কিন্তু আপাতত আপনার কিছু মোটিভেশনের কথা বলি। দেখেন আসার পর কিন্তু অনেকে আপনারা বলবে যে আপনার বয়স অনেক বেশি হয়ে গেছে, তারপর বলতে পারে যে আপনার আন্ডারওয়েজে রাখবে না। তো এমন অনেক কথা অনেকে আপনারা বলতে পারে। আসলে আন্ডারওয়েজ তো কোনো কেস না, আপনি ওখানে যাইবেন, জাস্ট চেষ্টা করবেন যে হইলো হইলো না হইলে নাই। তো আপনি যখন এখানে এসে কেস মারবেন, কেস করার পর কিন্তু আপনার ফিঙ্গার নেবে, আপনার পাসপোর্টের ফটোকপি নেবে, এই সে অনেক কিছু আপনার নেবে। তো আপনি যদি একবার কেস করে ফেলান তখন কিন্তু আপনি আন্ডারওয়েজ কেসে যাইতে পারবেন না এবং আপনি অন্য কোনো পজিশনে করতে পারবেন না, যেহেতু আপনি একটার মধ্যে এই সীমাবদ্ধ হয়ে যায় ফিঙ্গার দেওয়ার পর। তো সীমাবদ্ধতার কারণে কিন্তু আপনি পরবর্তীতে আর কিছুই করতে পারবেন না। তো এই জন্য আমি বলি যারা নাকি একটু বয়স কমে বাংলাদেশ থেকে আসেন, দেখতে মনে হয় যে না সেই খুবই নাদুস নদুস ছোট্ট বয়সে, তো যদি 18 বছর উপরে হয়ে যায় কিন্তু দেখতে যদি তাকে খুব বাচ্চাদের মতো মনে হয়, ওই ক্ষেত্রে আপনি এই রিস্কটা নিতে পারেন। এটা রিস্ক বললে ভুল হইব, বাট আপনি এই প্রসেসিংটা আপনি ট্রাই করে দেখতে পারেন। কারণ একটুখানি জিনিস কিন্তু আপনার লাইফের অনেক মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আন্ডারএজে থেকে কিন্তু কেস পাওয়ার সম্ভাবনা আপনার 99%, এখানে থাকলে আপনার পেপারস হয়ে যাবে 99%। খুব কম মানুষই আছে আমার দেখা, আমি একজন রেখারই দেখছি দীর্ঘ 10 বছরে যে তার পেপারসটা হয় নাই, তাও তো তার নিজের ভুল ছিল অনেক। কিন্তু আপনার মনে করেন এই ছাড়া অন্য আর কোনো কাউরে আমি দেখিনি যে পেপারস না নিয়ে বের হয়েছে, যেহেতু একটা অনেক পসিবিলিটি বেশি। তো আমি মনে করবো আপনার আন্ডারওয়েজ কেসটা ট্রাই করতে পারেন যাদের বয়স কম থাকে, ফ্রান্সে যারা আসেন বা ইউরোপের দেশগুলোতে আসেন। কারণ ইউরোপে অনেক দেশে এগুলো আছে, আপনার মনে করেন জার্মানিতে করতে পারেন, ইটালিতে করতে পারেন, ফ্রান্সে করতে পারেন। তবে সবচেয়ে উত্তম হলো জার্মানিতে করা, তারপর ফ্রান্স, তারপর ইটালি। তবে ইটালি আপনার অনেক দ্রুত কাগজ হয়ে যায়, কারণ ফ্রান্সের থেকে আবার জার্মানির সুবিধা বেশি, থাকা খাওয়া চলাফেরা সব কিছুতে। তো এই জন্য আমি আপনাদের জার্মানির কথা বললাম, কিন্তু আমি ফ্রান্সে আসছি কারণ আমার এটা চয়েস ছিল। তো আপনার যেটা চয়েস ওইটা আপনি চয়েস করতে পারেন। তবে আপনার যদি মানুষের আশেপাশে মানুষ আপনার ডিমোটিভেট করে উল্টাপাল্টা কথা বলে, এগুলো আপনি কখনোই কানে দিবেন না। আপনি আগে চেষ্টা করবেন, তারপরে আপনার যা করা তা করবেন, ঠিক আছে। ওইখান থেকে যদি আপনার রিফিউজ করে দেয় এতে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, কারণ কি লেগে আপনি নিজের টাকা খরচ করে কিন্তু এখানে যাইতেছেন, আপনি জাস্ট যাইবেন, হইলো হইলো না হইলে নেই। এটা হলো আপনার প্রথম ধাপ। তো আপনি যখন আসবেন ফ্রান্সে, আসার পর যার বাসায় উঠবেন আপনি অবশ্যই চেষ্টা করবেন সে যাতে আপনার কোনো পরিচিত হয়, আপনার যাতে মানসিক এবং আপনার ফিনান্সিয়াল দুইটাই যাতে আপনাকে হেল্প করতে পারে, এরকম একটা বাসায় উঠতে হইবে আপনার। কারণ আপনি আসার পর সাথে সাথে কিন্তু ইন্টারভিউ ঢুকে যাবেন না, একটু সময় নেবেন। যেহেতু একটা দেশে নতুন আসছেন, 15 দিন থাকেন, 1 মাস থাকেন, সর্বোচ্চ 1 মাস আপনি হইলে বেশি, কিন্তু আপনি চাইলে 1 সপ্তাহ থাকতে পারেন, 15 দিনও থাকতে পারেন, বা যেটুকু সময় নেন আপনি থাকলেন, আসলেন, ঘুরলেন, গেলেন, দেশটা সম্পর্কে জানলেন। পাশাপাশি আন্ডারএজের কোন সোসাইটিতে আপনি যাইবেন এদের অ্যাড্রেসমেন্টে সংরক্ষণ করলেন। এরপরে আপনার মনে করেন পাসপোর্টের সমস্যা থাকলে এগুলো সমাধান করলেন, বা আপনার বার্থ সার্টিফিকেটের সমস্যা থাকলে আপনি সমাধান করলেন। এগুলো সব সমাধান করে তারপর আস্তে করে আপনি যে কোনো একটা সোসাইটিতে গেলেন, ঠিক আছে। তো এখানে আপনি অনেকে বলতে পারেন ভাই কোন সোসাইটিতে যাবো, আমি অ্যাড্রেস চিনি না, কেমনি কি। আসলে অ্যাড্রেস চিনার কিছুই নেই। আপনি যখন আপনার যে বাসাতে উঠবেন তারে বলবেন যে এরকম এরকম আমি এরকমভাবে এনার্জি যেতে চাই, তখন সে আশেপাশে যার যত পরিচিত লোক আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার একটা অ্যাড্রেস খুঁজে দিতে পারবো। প্রত্যেকটা মোটামুটি বড় শহরে আপনার এরকম সোসাইটি আছে। প্যারিস শহরে তো অনেকগুলো আছে, তবে আপনার বড় বড় শহরগুলো 1-2টা করে থাকেই। তো আমি যে শহরে আছি শহরটা খুব ছোটো, এই শহরে নাই, তবে এর পাশে যে একটা শহর আছে এই শহরে আছি। আমি বড় 2-3 বছর আগে একজনের দিয়েও আসছি ওইখানে। যাই হোক, ওই কথায় না যাই। তো আপনার বিষয়টা হলো এরকম,
তারপরে যদি আপনি কোনোভাবে অ্যাড্রেস খুঁজে না পান, আপনারা যদি কেউ সহযোগিতা না করে, আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে পারেন আপনার ডকুমেন্টস নিয়ে গিয়ে বলবেন যে এরকম আমি বাংলাদেশ থেকে এখানে আসছি, এখন আমার এই দেশে লেখাপড়া করতে চাই, থাকতে চাই, এরকম আর কি। তো তারা তখন আপনার বার্থ সার্টিফিকেট বা আপনার পাসপোর্ট এগুলোর বয়স যখন 18 নিচে থাকবো, তো তখন আপনি এই দেশে হয়ে যাবেন মিনর, ঠিক আছে। মিনর বলা হয় আপনার যারা নাকি আন্ডার এজের নিচে, বয়স খুব কম, 18 কম, ঠিক আছে। তো বয়স যেহেতু 18 কম, এই কারণে কিন্তু আপনার এই বিষয়টা নিয়ে কিন্তু তারা অত মাথা ঘামাবে না, আপনার ডাইরেক্ট যে সোসাইটি আছে এই সোসাইটির কাছে আপনার দিয়ে আসবে। কারণ যেহেতু আপনার 18 নিচে, পুলিশ একটা ডায়েরি করবে, তারা নিজেরাই এরপর আপনার দিয়ে আসবে ওই জায়গায়। এতে আপনার কোনো টেনশনই কিছু নেই, এটা বাংলাদেশ পুলিশ না যে আপনার কোনো সমস্যা করবে। আর ফার্স্ট অফ আপনি যদি নিজে সংরক্ষণ করতে পারেন অ্যাড্রেসটা তো করলেনই, আর যদি না করতে পারেন তাহলে আপনি পুলিশের কাছে সারেন্ডার করবেন, পুলিশ বাকিটা আপনার করে দিব। আর 30 স্টেপ হলো অনেকে আপনার টাকা অফার করে বলে যে আমি নিয়ে যাবো আপনার 100 টাকা দেন বা 200 টাকা দেন, টাকা বলতে মানে 100 ইউরো 200 ইউরো দেন, আমি আপনার ওই জায়গায় নিয়ে দিয়ে। এটা যদি অনেকে পরিচিত থাকে আপনি এটাও চয়েস করতে পারেন। তবে এইখানে একটা জিনিস কি, আপনি এক জায়গায় গেলেন, ঠিক আছে, ওই জায়গায় আপনার রাখতেও পারেন, নাও রাখতে পারেন, যেহেতু আন্ডার এজের কোনো কেস না, এটা জাস্ট একটা ট্রাই করবেন, যদি হয় নাইলে না হইলে নাই। যদি না হয় তাহলে আপনার ওই টাকাটা লস হইলো, আর যদি হয় তো আপনার লাকি চান্স, মানে 100-200 ইউরো তেমন বেশি কিছু না। তো এটা হলো আপনার নিজের চয়েস, ঠিক আছে। আমি তো বললাম যে আপনি নিজে যদি অ্যাড্রেস সংরক্ষণ করতে পারেন আপনার পরিচিত লোক দ্বারা, আর নাইলে আপনি পুলিশে সিলিন্ডার করতে পারেন, আর নাইলে আপনি থার্ড অবস্থায় আপনি যদি টাকা দ্বারা সংরক্ষণ করতে, এই তিনটা যে কোনো একটা করতে পারেন। তো এটা হলো আপনার অ্যাড্রেস খোঁজার বিষয়। আর বললামই তো, আপনি একটু অবশ্যই সময় নিয়ে একটু এদিকে সেদিকে যাইয়া বাসায় এসে এখানে মোবাইল নিয়ে বসে থাকবেন না, অবশ্যই ডাইনে বেয়ে যেয়ে দেখবেন কি আসলে বিষয়, এই দেশে চলাফেরা, মানুষের আচার আচরণ, এগুলো আপনার দেখার অবশ্যই দরকার আছে, যেহেতু আপনি নতুন আসছেন বা নতুন আসবেন। তো এই দুইটা জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন। আমি যেটা বলি এখন আপনার পেপারসের বিষয়, এটা কিন্তু আপনার একটা স্ট্রং পেপার, ঠিক আছে। বাংলাদেশে যদি কারোর কাছে যায় বলেন যে আপনার নাম যদি হয় একটা, আপনি যদি আরেকটা বলেন আপনি কেউ বিশ্বাস করবো না। কিন্তু আপনি যদি আপনার ছবির সহ আপনার আইডেন্টি কার্ডটা শো করেন, এক্ষেত্রে কিন্তু আপনারা সবাই সাপোর্ট করতে বাধ্য যে আপনার আইডেন্টি কার্ড, আপনার নাম লেখা আছে, সব কিছু লেখা আছে। তো এই জিনিসটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা যখন আরও 10 বছর আগে আন্ডার এজে গেছি, তখন কিন্তু আমাদের মুখের কথাই তারা বিশ্বাস করতো। তো এই 2-3 বছর পর দেখা যায় আপনার বার্থ সার্টিফিকেটটা মাস্টটা লাগতো, ঠিক আছে। আর বর্তমানে আপনার মাস্ট লাগে পাসপোর্ট। তো বর্তমানে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো পাসপোর্ট। আপনার পাসপোর্টের বয়স যদি 18 নিচে এরকম কোনো দেশে আপনি আইসা থাকেন, ভিসা যদি আপনার মনে করেন ফ্যামিলি ভিসা যদি আইসা থাকেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পজিটিভ দিক, আপনি অটোমেটিকলি ওই পাসপোর্টে শো করে দেবেন। আর যদি আপনার পাসপোর্টে দেখা যায় 20 বছর, 22 বছর, 25 বছর, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটার বয়সটা কিন্তু আপনি শো করতে পারবেন না। কারণ আপনার এটা কিন্তু মেন একটা ইম্পর্টেন্ট, কারণ বয়সের উপরে কিন্তু এটা সব নির্ভর করে। তো আপনি যদি পারেন বাংলাদেশ থেকে আপনার পাসপোর্টের বয়স কমে আনতে, 16 দিয়ে আনলেন, 15 দিয়ে আনলেন, মানে আপনার বয়সটা যাতে 18 নিচে হয়, আর আপনার বয়সটা যাতে আপনি যেরকম দেখতে এই সাথে যাতে যায়, কেউ 17 দিয়েও আনে। কারণ আপনি 1 বছর হইলেও যদি ওখানে ঢুকতে পারেন, তাহলে বাকি প্রসেসিং আপনি 21 বছর পর্যন্ত চাইলে থাকতে পারবেন ওই জায়গায়। অনেক সময় অনেকে 25 বছর পর্যন্ত থাকে, বাট 21 বছর পর্যন্ত আপনার নিয়ে যাব। তো আপনি 18 নিচে যাতে সিস্টেম করে আনতে পারেন, আপনার সাথে যাতে বয়সের সাথে যাতে যায়, ওইভাবে ম্যাচিং করে আপনি বাংলাদেশ থেকে পারেন বা বাংলাদেশ যে এম্বাসি আছে এম্বাসি থেকে পারেন, ঠিক করে আনার চেষ্টা করবেন। এই চেষ্টার ফলে দেখা যায় আপনার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এটা হলো ডকুমেন্টসের বিষয়ে, যেরকম আপনার বার্থ সার্টিফিকেট, তারপর আপনার পাসপোর্ট, এগুলা বেশি ইম্পর্টেন্ট, এগুলো আপনার দিতে হইব বয়স কম। এবং আপনি যদি প্রথম অবস্থাতে যান, ওদের জায়গায় যদি বলেন যে এরকম আমার বয়স 18 নিচে, আমি এরকম এই দেশে লেখাপড়া করতে চাই, বা আপনার ইন্টুডেল আপনার একটা সমস্যা দেখাই আপনার ওদের কাছে যাইবেন, তো ওরা যদি ইচ্ছা হয় রাখবো, না ইচ্ছা হইলে নাই। পাসপোর্ট নিয়ে যদি আপনি যান, এই ক্ষেত্রে কিন্তু আপনারা রাখতে বাধ্য হইব। কারণ কি লেখা, কারণ পাসপোর্টে তো আসলে কেউ আর কিছু বলার নেই, কারণ এটা ইন্টুডেল এইভাবেই আছে, এই একটা বিষয়। তো এটা আপনার অনেক ভালো উপকার করবো। তো এই জন্য আমি বলতেছি যে আপনার পাসপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি পাসপোর্ট ডকুমেন্ট ছাড়া যান, আপনি যাইতে পারেন, আপনার রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটার সম্ভাবনা খুবই কম। আর পাসপোর্ট নিয়ে সম্ভাবনা খুব বেশি। তো এরপর আমি বলি, যখন আপনি ওইখানে যাইবেন, অনেকে আপনার মনে করেন ভাবেন যে কি ইন্টারভিউ দিবেন, ঠিক আছে। তো ইন্টারভিউর বিষয়টা আসলে আপনি বাংলাদেশে মাস্তানা ছিলেন, আপনি রংবাজা ছিলেন, তারপরে আপনি বাংলাদেশে 4টা মার্ডার করে ফেলাইছেন, এত কিছু বলার ওইখানে কোনো দরকার নেই। কারণ আপনি কোনো রাজনীতি কেসে যাইতেছেন না, আপনি যাইবেন একটা আন্ডার এজ, মানে আপনার বয়স কম, আপনার ফ্যামিলির সমস্যা আছে, আপনার ফ্যামিলি আপনার খরচ চালাইতে পারে না, আপনি দেশে আসবেন, লেখাপড়া করবেন, এরকম কিছু, বা আপনার ফ্যামিলি রাজনীতিতে জড়িত, আপনার ওটা টাস্ক করছে, মানে আমার ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলি সেভ করার জন্য আমার অন্য দেশে পাঠাই দিছি, এরকম কিছু আপনি বলতে পারেন। কিন্তু আপনি কখন ইন্টারভিউতে যা বলবেন না আপনি রাজনীতিবিদ ছিলেন, এই সে অনেক কিছু, এগুলো কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি একজন বাচ্চা মানুষ, ঠিক আছে। তো যেহেতু আপনার বাচ্চা মানুষ, অবশ্যই আপনি চেষ্টা করবেন নর্মালিভাবে কথা বলার জন্য। ইন্টারভিউর ক্ষেত্রে আপনি অনেক ইন্টারভিউ দিতে পারেন, যেরকম আমার ইন্টারভিউ ছিল যে আমার ফ্যামিলির সমস্যা, আমার ফ্যামিলি আমার চালাতে পারে না, আর্থিকভাবে আমি দুর্বল, এই দেশে আসছি, আমি পড়ালেখা করতে চাই।
তো আমি যারা বলে দিছি এরপরে 2-3টা কেস এরকম আন্ডারে যে বলে দিছে ওরা সেম একই কথা বলছে, তো নিয়ে গেছে ওদের। তো এখানে একটা সমস্যা হয় কি, আপনি যখন বারবার একই কেস বলবেন বা একই হিস্টোরি বলবেন, তো একই হিস্টোরি বলার কারণে কিন্তু আপনার ওদের একটা সন্দেহ হয় যে একই হিস্টোরি কেন বারবার। তো এই হিস্টোরিটার কারণে আমি যেরকম একটা পয়েন্ট বলছিলাম, সেম কোশ্চেন আমারও করছে ওরা যে সবার হিস্টোরিতে একই। পরে বলছে আমি যে সবার হিস্টোরি যেমন তোমার, এটা আমার লাইফের হিস্টোরি, ঠিক আছে, এটা আমার দেখার বিষয় না কার লাইফে কী হয়েছে, আমার লাইফে যেটা হয়েছে আমি এটাই বলছি। আমার একটা ওভার কনফিডেন্স ছিল, এই কারণে কিন্তু আমার এই ডোসিয়ারটা আপনার পোক্ত হয়েছে বেশি। তো এরকম আপনি যখন কথা বলবেন, কথাটা যাতে মিথ্যা না হয়, যাতে সত্য মনে হয়, আপনি ওই কথা বলার চেষ্টা করবেন। অযথা 10টা হিস্টোরি বানান আপনার কোনো দরকার নেই, আপনি ছোট্ট একটা হিস্টোরি নেবেন এবং পাই টু পাই ওটা মুখস্থ রাখবেন, এবং ওরা বললে যাতে আপনি ওইভাবে উত্তর দিয়ে দিতে পারেন। ওইটার আপনি নেগেটিভ পজিটিভ সব কিছু আপনি জানিয়ে রাখবেন, কত তারিখে হয়েছে, কী আসয় বিষয়, এগুলো আপনি সুন্দর মতো চেষ্টা করবেন যে কবে ফ্রান্সে আসছেন, তারপরে কী সিচুয়েশন, সব সিচুয়েশনগুলো যেগুলো বলবেন এগুলোর দরকার একটা কাগজে লেখা রাখবেন, যাতে নেক্সট টাইম আপনি কেউ জিজ্ঞাসা করলে 10 বছর পরে যাতে আপনি একটা উত্তর দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো মাথায় রেখে আপনি ইন্টারভিউর বিষয়টা আপনার মাথায় রাখবেন। মুঝে বললাম যে আপনি অত পেঁচাল না পারে, আপনি জাস্ট বলবেন আপনার ফ্যামিলির সমস্যা হলে আপনি যেভাবে বুঝাইতে পারেন আর কি, তাদের বলতে পারেন আপনার বাবা অ্যাক্সিডেন্ট করছে, বলতে পারেন আপনার এই ফ্যামিলি খুবই গরিব, বলতে পারেন আপনার এই টাকা পয়সা ছিল ডাকাতি করে সব নিয়ে গেছে, এদের কিছু নাই, আপনার এখন মারার জন্য খুঁজতেছে আপনার ফ্যামিলিদের, তো ফ্যামিলি আপনার সেভ করার জন্য অনেক দেশে পাঠিয়ে দিচ্ছে, এরকম কিছু বলতে পারেন। তো এর বাইরে আপনি ইন্টারভিউ দিতে যাইবেন না, কারণ আপনি তাহলে বিপদে পড়বেন, নর্মাল ইন্টারভিউ দিবেন, এটি বেটার হইব। তো এটা হলো ইন্টারভিউর বিষয়। তো ইন্টারভিউর ধাপটা যখন আপনার শেষ হইব, তখন কিন্তু আপনার ওদের একটা সময় নিব, ঠিক আছে, আপনার ডিসাইড করার জন্য আপনারা রাখবে কি রাখবে না। তো এই রাখার সময় অনেকে চিন্তা করেন যে আমাকে ডিএনএ টেস্ট করাইবো কিনা, আমার এই অন্য কোনো টেস্ট করাইবো কিনা, আমার পাসপোর্ট এম্বাসিতে নিয়ে ওরা ভেরিফাই করবো কিনা, আমার বাংলাদেশে ওরা খোঁজখবর নিব কিনা। আসলে এত কিছু ওদের এত সময় নেই। যদি আপনার দেখে মনে হয় যে আপনি ভালো আছেন এবং আপনি পারফেক্ট, আপনারা তারা নিতে পারবে, তাহলে তারা রাখবে, আর যদি না হয় তারা রাখবে না। অনেকে বলে আমার দাঁত টেস্ট করছে, অনেকে বলে আমার শরীর টেস্ট করছে। ভাই, একটা দেশে যখন আপনি আসবেন, ওই দেশে আপনারই যদি আপনার নাও রাখে, তাও আপনার সম্পূর্ণ শরীরে চেক করে দেখবো আপনি ভালো আছেন কিনা। ডিএনএ টেস্টের কথা মানুষ বলে, আসলে এত কিছু ওদের সময় নেই। আর বাংলাদেশ এম্বাসিতে ওরা পাসপোর্ট নিয়েও যাবো না, বাংলাদেশে আপনার কোনো খোঁজখবরও নিব না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হলো আপনি যখন কিন্টারে যাইবেন, ওই থাকা অবস্থায় আপনি চেষ্টা করবেন আপনার সাথে মোবাইল না রাখার, প্লাস কারোর সাথে যোগাযোগ না করার। যখন আপনি টিক্কা যাবেন ওই জায়গাতে, যে না কনফার্ম হয়ে গেছে, আপনার একটা ফয়ারে দিয়ে দিছে বা কোনো একটা সংস্থায় আপনার থাকার জন্য পার্মানেন্ট দিয়ে দিছে, ওই ক্ষেত্রে আপনি মোবাইল ব্যবহার করতে পারেন, তাও আপনি নর্মাল ব্যবহার করবেন। 24 ঘন্টা ফোনে কথা বলবেন না, 24 ঘন্টা ফোন ইউজ করবেন না। বুঝাবেন যে আমার ফ্যামিলির সাথে টোটালি আমার কন্ট্যাক্ট নাই, ঠিক আছে। কারণ আমি কিন্তু আপনার সেম একই পজিশনে ছিলাম, কিন্তু আপনি মনে করতে পারেন যে আপনার মোবাইল ট্র্যাক করবো, আসলে না, আপনার মোবাইল ট্র্যাক করার তাদের কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কাছে এত সময় নেই। বাট তারপর একটা সন্দেহ চোখে কে কার সাথে কথা বলে, তো কী সমস্যা তার, এইসব নিয়ে আসলে আপনি সমস্যার সম্মুখীন হবেন। এর জন্য আমি বলবো মোবাইলটা স্কিপ করার জন্য, আপনি মোবাইলটা না নেওয়াই আমি ভালো মনে করি। আপনি যাবেন, বলবেন যে আমার কেউ কিছু নেই, ওদের সাথে থাকার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয়, আপনি চাইলে একটা ছোট একটা বাটন মোবাইল আপনার কাছে রাখতে পারেন, ওটা ব্যাগের মধ্যে রেখে দিলেন, কোনো দরকার হলে আপনার পরিচিত লোকদের ফোন দিলেন বা 2-1 মিনিট কথা বলেন। এর চেয়ে বেশি কোনো কথা বলার দরকার নেই 6 মাস পর্যন্ত। কারণ আপনার দেখা যায় ওদের রাখার ক্ষেত্রে আপনি প্রথম এই 15 দিন 1 মাসের মধ্যে আপনার একটা ডিসাইড দিয়ে দিব যে আপনারা রাখবে কি রাখবে না। তো এরপরে যখন 6 মাসের কথা বলে, এই কারণ এরপর আপনার এখানে নিব এখানে নিব, আপনি কথা বলবেন, অল্প কথা বলবেন, কিন্তু বেশি কথা বলার দরকার নেই। কারণ আপনি কিন্তু যদি 14 বছরের নিচে হয় আপনার বয়স, তখন কিন্তু আপনি অনেক ছোট, ওই ক্ষেত্রে আপনার মোবাইল চালাতে দিব না। যদি আপনার বয়স 16, 17, 18 এর মাঝামাঝি হয়, এক্ষেত্রে আপনার মোবাইল চালাতে দেবো কিছু সময়ের জন্য। আর যদি আপনার বয়স 18 হয়ে যেত, আপনার রাখবই না। আর যদি আপনার রাখার পর 18 বছর হয়ে যায় আপনার, ওই ক্ষেত্রে আপনি স্বাধীন, ঠিক আছে। চাইলে আপনি যেদিন ইচ্ছে দিন ওখান থেকে বাইরে হয়ে যেতে পারবেন, বাট চাইলে আপনার থাকতে পারেন, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এই ইন্টারভিউর পরে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনার এখানে যে আছে, আপনার জাজ আছে, জাজ কিন্তু আপনার এই সবগুলা জাস্টিফাই করে আপনার কিন্তু একটা এই মূল জাজের যেই সার্টিফিকেট আছে সেটা আপনার দিবে, যে আপনার এটার ফাইলটা কনফার্ম করা, যেটা আপনার রাখছে কি রাখেনি। এরপরে কিন্তু আপনি মোটামুটি একটা কনফার্ম হয়ে যাবেন যে আপনারা রাখছে। আর যতদিন পর্যন্ত আপনার জাজ করাইবো না, অতদিন পর্যন্ত কিন্তু আপনি একটু টেনশন থাকতে লাগবে যে আপনার কনফার্ম করলো কি করলো না। এটার অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপে আপনারা রাখবো, আর প্রথম ধাপে যদি আপনি না রাখে তাহলে তো শেষ। আর যদি রাখে, এরপরে 8টা ধাপ আছে, এরপর 2-3টা ধাপ আছে। কিন্তু আপনি যদি প্রথম ধাপে টিকা যান, পরের ধাপগুলো মোটামুটি কনফার্ম হওয়ার সম্ভাবনাই বেশি। তো ওগুলো নিয়ে এত টেনশনের কিছু নেই। তো আপনার কনফার্ম করার পর কিন্তু আপনার একটা ছোট একটা ফায়ার রাখবে কিছুদিন। তো কিছুদিন রাখার পর এটা যদি আপনি প্যারিসে এসে করেন, তাহলে আপনি প্যারিস শহরে থাকতে পারবেন। আপনি যদি অন্য শহরে করেন, আপনি অন্য শহরে থাকতে পারবেন। কিন্তু অনেক সময় আপনার প্যারিস শহরে আন্ডারেজ কেস, মানে আন্ডারেজে টিকার পরও কিন্তু আপনি অন্য শহরে পাঠাই দেয়। তবে আমি আপনাকে সাজেস্ট করব অন্য শহরে চলে যাওয়ার জন্য, যদি আপনি আর্থিকভাবে সমস্যা না হয়। আর যদি আপনার, কারণ এখানে কিন্তু আপনার আর্থিক কথাটা বলা এই কারণে, কারণ আপনি চাইলে যদি চুপে চাপে এই সেই করে যদি একটু কাজ টাজ
করতে চান তাহলে আপনি প্যারিসে থাকাটাই বেটার। আর যদি আপনার অপশন না থাকে আমি মনে করি আপনি আউটে চলে যান, ওইখানে আপনি 2 বছর থাকলে আপনার কাগজ হয়ে যাব। 2 বছর পর কাগজ হয়ে গেলে আপনি পাশাপাশি ভাষা পারবেন, আপনি ডিপ্লোমা হইব, তো আশা করা যে আপনি সুন্দর মতো চলাফেরা করতে পারবেন। আর যদি প্যারিস শহরে থাকেন ওই ক্ষেত্রে ওরা আপনার সম্পূর্ণ যে গাইডটা আছে গাইডটা দেয় না। অনেক সময় দেখা যায় আপনার এই কাগজের জন্য যখন অ্যাপ্লাই করতে হয় ওই সময় দেখা যায় আপনার অনেক পেপার আছে জোগাড় করতে হয়, পেপার স্টেপার্সগুলো সুন্দর মতো অনেক জোগাড় করে দেয়, কেউ দেয় না, এসে অনেক কিছু হয়। আর আউটে যদি থাকেন এটা ওরা সম্পূর্ণ নিজেরাই প্রসেসিং করে জমা দিয়ে দেয়, আপনার নিয়ে সাথে জমা দিয়ে দিব। তো এই কারণে আমি বলবো যে আপনি প্যারিসে থাকাতে আউট প্যারিসে যাওয়া উত্তম। তবে প্যারিসে থাকা আপনার একটা পজিটিভ দিক, অনেক সময় ওরা আপনার একটা ফয়ারে দিয়ে দেবো, ফয়ারে যদি দিয়ে দেয় ওইখানে থাকা খাওয়া সব কিছু ওরাই আপনাকে দেবো। হাত খরচের জন্য আপনার মাসে 20 টাকা 30 টাকা মানে 20-30 ইউরো যেটা বলে এটা দিতে পারে। অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় দেয় না, তবে হাত খরচের অত প্রয়োজন নেই, বাট দিলে আপনি একটু এক্সট্রা খরচ করলেন এটি আর কি। আর অনেক সময় আপনার প্যারিসে একই আপনার সিস্টেম করে একটা বাসা দিয়ে দিবে আপনারই, আর ছোট একটা বাসা দিয়ে দিবে, আর আপনার 400 থেকে 500 ইউরো আপনার দিয়ে দিবে, মানে থাকা খাওয়া সব কিছু, আর আপনার স্কুল দিয়ে দেবে, আপনি স্কুলে যাবেন, স্কুল থেকে আসবেন। তবে এই যে টাকা দিয়ে দেয় যে প্রসেসিংটা আছে এইটার থেকে আপনার বেটার ফয়ারে থাকা। ফয়ারে থাকলে কী হয়, আপনার টাকা পাবেন না ঠিক আছে, বাট আপনার খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে, প্লাস আপনার পড়ালেখা আপনার পেপারসের যে সমস্যাগুলো আছে এগুলো ওরা নিজেরা করে দিব, এতে আপনি অনেক উপকৃত হবেন। আমার যে কথা বলছিলাম ভিডিওর প্রথমে যে আমার একটা লোক পেপারস পায় না আমার দেখা, এই লোকটার লগে এরকমই হয়েছিল, তার একটা বাসা দিয়ে দিছিল, ওই বাসা সে ভাড়াদার দিচ্ছিল এক জায়গায়, আর তার যে নিজে যে আরেক বাসায় থাকতো আর যে তার যে টাকা দিত ওই টাকা সে ফুর্তি করে খাইতে যাইতো। তবে এটা কোনো সমস্যা ছিল না। সমস্যা হয়েছে কি আপনার যখন পেপারসের জন্য জমা দিছে ওই সময় যে আপনার এই লোকের যে পেপারসগুলো আছে কেউ তার হেল্প করে নাই, কারণ তার পিছনে কেউ ছিল না, তারা তো টাকা দিয়ে তার আলাদা করে দেওয়া হয়েছে। তো ওই ক্ষেত্রে সে যখন নিজে পেপারসগুলো জমা দিছে ওই পেপারসগুলো অনেক ভুল ছিল, সমস্যা ছিল, এগুলো সম্পূর্ণ ঠিক করে দিতে পারে নাই, না দেওয়ার কারণে তার পেপারসটা হয় নাই। পরবর্তীতে অনেক দিন থাকার পর আমি শুনছি ওদের সে বাংলাদেশে চলে গেছে, তবে তার পেপারসটা করে গেল, হয়তো আবার সে আসতে পারতো। যাই হোক, এটা হলো ভুল। এরপর আরও আপনার অনেক ভুল আছে, আমরা যখন যাই ওই জায়গায় মারামারি করি, অনেকে গাঁজা বিক্রি করি, অনেকে উল্টাপাল্টা কাজে জড়াই যাই, এই কারণে কিন্তু আমাদের পেপারস না হওয়ার সম্ভাবনা বেশি। তো ওইখানে যখন আমরা যাবো সবসময় চেষ্টা করবো ভালোভাবে থাকার জন্য, মানে অনেস্ট দ্য বেস্ট, ঠিক আছে, সবচেয়ে বেস্ট থাকার চেষ্টা করুন। মনে করেন এই আমার খাইতে বলছে আমি খাইতে গেছি, আমার ঘুমাইতে বলছে আমি ঘুমাইতে গেছি, আমার শুইতে বলছে আমি শুইতে গেছি, এরকম করতে হবে সবসময়। কি লেগে, কারণ আপনারা যেটা সময়ের কাজ সময় করবেন, অসময়ের কাজ কোনো সময় করবেন না। কিন্তু তারপরে কেউ মারাধরি পারাপারি সমস্যা নেই, আমার একটা কেউ থাবত দিছি তো ঠিক আছে সরি বলে চলে এলাম, দরকার এডুকেটার আছে ওদের কাছে বললাম যে উনি আমার মারছে, এর থেকে বেশি বলার দরকার নেই। কারণ কি লেগা, আপনি যদি ওইখানে আপনার মনে করেন সবসময় মানুষের সাথে প্রতারিত হন অবশ্যই ওদের কাছে বিচার দিবেন, কিন্তু আপনি হুদুহুদি একজনের সাথে পারাপারি মারামারি করতে চাইবেন না। আপনার যদি বড় ধরনের মাইর দেয় ওই সেক্ষেত্রে আপনি ডিফেন্স করতে পারেন, কিন্তু পারাপারি মারামারি কোনো দরকার নেই। আপনি আশা করি এইগুলো আপনি মেনটেন করে চলে আপনার পেপারসে কোনো সমস্যা হইব না। আর ওইখানে গিয়ে আপনার লেখাপড়ার বিষয়টা কি, আপনি যে কোনো লেখাপড়া কিন্তু আপনি করতে পারবেন, একবার যদি ফয়ারে চলে যান কনফার্ম হইয়া তারপরে আপনি ওইখানে পড়ালেখা করতে পারেন, আপনি যেরকম ইচ্ছা ওইরকম। তবে একটা জিনিস কি, আপনাদের বয়স যাদের 14 বছরের নিচে এরা চাইলে আপনার মন মতো যে কোনো একটা ডিপ্লোমা করতে পারেন, এখানে আমি বাধা দিব না। আর যাদের নাকি 14 বছরের উপরে 14 থেকে 16, 17, 18 এরকম, তো তাদেরকে আমি একটা সাজেস্ট করবো যে এই ডিপ্লোমাটা নাকি আপনি শেষ করতে পারবেন, ওই ডিপ্লোমাটা আপনি করার চেষ্টা করবেন। আপনি মনে করেন 16 বছর বয়স, 17, 18, 2 বছর আপনার হাতে সময় আছে, আপনি 2 বছর একটা ডিপ্লোমা করতে পারেন। আপনার হাতে 3 বছর থাকলে আপনি 3 বছর ডিপ্লোমা করতে পারেন, বা আপনার বয়স 16, 17, 18, 19 বছর হয়ে যাবো, সমস্যা নেই, 19 বছর চাইলে আপনি 3 বছর ডিপ্লোমাটা করতে পারেন, যদি আপনার করার প্রসেসিং থাকে আর কি। কিন্তু এই কথা বললাম, আপনি যদি একটা আধা বিধি ডিপ্লোমা করে বাইরে হন থেকে, পরবর্তীতে কিন্তু আধা বিধি ডিপ্লোমার কোনো মূল্য থাকবে না, প্লাস আপনি একটা কাজ সুন্দর মতো শিখতে পারবেন না। আর আপনি যদি প্ল্যানিংয়ে থাকে শুধু কাগজ করবেন, এই ক্ষেত্রে হলো অন্য হিসাব, আপনি ডিপ্লোমা করলে না করলে নেই। কিন্তু ডিপ্লোমা যদি করতে চান অবশ্যই আপনি নর্মাল ডিপ্লোমা বেছে নিতে পারেন, যেগুলো নাকি আপনার দৈনন্দিন কাজের বিষয় যেসব আছে, রেস্টুরেন্ট সার্ভিস, তারপর আপনার অন্যান্য যেসব কাজ আছে এগুলো করতে চেষ্টা করবেন। কারণ আমি অনেকটা দেখছি আপনার আইসা বিমান চালাইতে চায়, জাহাজ চালাইতে চায়, ট্রেন চালাইতে চায়, আসলে এগুলো করার লেগে মিনিমাম 10 বছরের একটা স্টাডি লাগে। এই করার লেগে ফ্রান্সের বহুত মানুষ আছে, রেলে আপনাকে টেনশন করা লাগবে না। তেমন কিছু করেন না, এরপরে দেখা যায় আপনি 2 বছর পড়ালেখা করে আপনার পাশে লাথিতে দিব, এরপর আপনি ওই জায়গায় যে আর কিছুই করতে পারবেন না, ঠিক আছে। কথাটা এইভাবে বলতে আমি বাধ্য হইলাম। যাই হোক, তো অবশ্যই চেষ্টা করবেন যেটা নাকি আপনার লাইফে নেক্সট স্টেপ অনেক ভালো কাজ করবো,
ওরকম জিনিস আপনি করার চেষ্টা করবেন। অযথা পড়ালেখা করে আপনি উল্টাপাল্টা করে মানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আর সেকেন্ড ধাপ আসি, অনেকে বলতে পারেন যে ভাই পড়ালেখা করার পাশাপাশি কাজ করা যায় না? হ্যাঁ ভাই, এটাও করা যায়। যদি আপনার বয়স মনে করেন 16 বছর উপরে হয়, তাহলে আপনি ওদের আবেদন করতে পারবেন যে আমি পড়ালেখার পাশাপাশি কাজ করতে চাই। তো পড়ালেখার পাশাপাশি যদি আপনি কাজ করেন, তো এখানে আপনার বয়স অনুযায়ী আপনি একটা মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন, বর্তমানে মোটামুটি ভালোই। তো ওই ক্ষেত্রে আপনার বাংলাদেশের মতো না যে আপনার পড়ালেখা 8 ঘন্টা করার পর আপনি 4 ঘন্টা কাজ করবেন, এরকম না। এমনি যদি আপনি শুধু ডিপ্লোমা করেন, আপনার 6 সপ্তাহ পর 2 সপ্তাহ করে ছুটি থাকবো, মানে 6 সপ্তাহ ক্লাস করছেন, এরপর আপনি 2 সপ্তাহ ছুটি। আর যদি আপনি আপন্তি কাজ করেন, যেটা নাকি পড়ালেখার পাশাপাশি কাজ, তো এটা কিন্তু আপনি ফায়ারে কিন্টারে গিয়েও আপন্তি কাজ করতে পারবেন, কিন্তু এর ওদের আবেদন করতে হবে এক্সট্রাভাবে। আপনার যদি যোগ্যতাটা থাকে, যদি আপনি ভালো ভাষা টাষা পারেন, তাহলে করতে পারবেন আর কি, যে কোনো কাজের উপরে হোক এটা করতে পারবেন। স্যালারি বিষয়টা আপনার কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, অনেক সময় আপনার 700 ইউরো মিনিমাম। এরপর আপনার মোটামুটি এটা বয়সের উপর ডিপেন্ডেড করে, 16 বছরের পর থেকে এটা বয়সের উপর ডিপেন্ডেড করে। তো ওই সময় আপনার মনে করেন যখন কাজ করবেন, কাজের থেকেই আপনি যেই ছুটিটা পাবেন 5 সপ্তাহ, ঠিক আছে? আর 5 সপ্তাহ হলো আপনার টোটাল বছরে, মাসে 2 সপ্তাহ ক্লাস করবেন, 2 সপ্তাহ কাজ করবেন। আপনি যখন ছুটি নিতে চাইবেন, অবশ্যই আপনার ভ্যাকেন্সটা নিতে হইব, ছুটিটা নিতে হইব। যখন কাজে থাকবেন ওই সময়তে সর্বোচ্চ 5 সপ্তাহ ছুটি পাবেন, কিন্তু আপনি নর্মাল ডিপ্লোমা করলে 6 সপ্তাহ পর 2 সপ্তাহ করে ছুটি পাবেন। তো এই যে ছুটির সময়টা, ঠিক আছে, যদি আপনি চান কোনো জায়গায় ঘুরতে চাইবেন, তাহলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি আপন্তিস কাজ করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের কিছু টাকা খরচ করে ঘুরতে যেতে হইব। আর যদি আপনি নর্মাল ওদের কাছে থাইকে যদি আপনি পড়ালেখা করেন, পাশাপাশি যদি আপনার ছুটি দেওয়া হয় 2 সপ্তাহ করে, আপনি কিন্তু চাইলে যে কোনো জায়গায় যেতে পারবেন। আপনি যদি প্যারিসের বাইরে থাকেন, তাহলে প্যারিস যেতে পারবেন। আপনি প্যারিস থাকলে প্যারিসের বাইরে যেতে পারবেন, চাইলে প্যারিসও থাকতে পারবেন। আপনি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ করে। যেহেতু আপনার 2 সপ্তাহ ছুটি, ম্যাক্সিমাম সময় আপনি 2 সপ্তাহ 2 জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। আপনি কখনই অযথা সময় নষ্ট করে বারবার প্যারিস যাওয়ার চেষ্টা করবেন না, যেটা নাকি আমি ভুল করছিলাম। এই কারণে কিন্তু আমার ওই অন্য শহরগুলো অত একটা দেখা হয়নি, বাট ভালো, মোটামুটি ভালো শহর দেখছি আমি কিন্তু 3 বছরের মতো ছিলাম ওইখানে। তো 3 বছর থাকাতে আমি আপনার এই নবমন্দি গেছি, আপনার রেন গেছি, তারপর আপনার বিস্কারস গেছি, ওয়াইও গেছি, এরকম অনেক শহর আছে যেগুলো নাকি আমার অলরেডি ঘোরা হয়ে গেছে। তো এখানে আপনার একটা বিষয় সবসময় মনে রাখবেন যে যদি ফয়ারে থাকেন, তাহলে কিন্তু আপনি ফ্রিতে এগুলো সব ঘুরতে পারবেন। আর এগুলো কিন্তু ব্যয়বহুল, ফ্রান্সে কিন্তু ভ্যাকেন্স আপনার খুব ব্যয়বহুল। তো আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় যেতে পারবেন, ওদের বলে দিবেন, ওরা আপনি নিয়ে যাবো। অনেক সময় দেখা যায় ওরা আপনার জাস্ট ওখানে টিকিট কেটে দেবো, আপনি চলে যাবেন। ওইখানে আপনার কিন্তু হোটেল সব বুকিং করা থাকবে। এই হলো ফায়ারের ভ্যাকেন্সের সময়, যেটা আছে এই ভ্যাকেন্সের সময়গুলো আপনি এইভাবে কাটাইতে পারবেন। তো অনেকে বলতে পারেন আসলে খাবার দাবারের বিষয়, আসলে এখানে সবচেয়ে বেশি কমপ্লিকেট আমাদের জন্য, যারা নাকি মুসলিম, তাদের আসলে খাবারের বিষয়ে, যেহেতু এই দেশে একটা খ্রিস্টান কান্ট্রি, তো আপনার জঙ্গলি আবিজাবি ম্যাক্সিমাম খাবারের মধ্যেই থাকে। তো এই জন্য আমরা যেহেতু ছিলাম, যখন আমরা কিন্তু ম্যাক্সিমাম চয়েস করে নিয়েছিলাম সবজিটা। আমরা অনেক সময় বলতাম আমরা মাংস খাই না টোটালি, ঠিক আছে? তো না খাওয়ার কারণে আপনার কিন্তু খাওয়ার মতো আপনার এরকম কিছুই থাকতো না। আপনার কিন্তু মনে করেন সবজি টবজি যা আসতো তা, তারপর আপনার চিজ আছে, চিজ খাইতাম বেশি। তারপরে দেশে যেটা বলে রুটি খাইতাম, বাটটা তো ছিল, বাট ভাত সবজি এগুলো বেশি খাওয়া হইতো, কিন্তু আপনার মাংসটা আমরা টোটালি খাইতাম না। অনেকে দেখা যায় আপনার মুরগি খাইতো, কিন্তু অন্য কোনো গরু টরু যেগুলো সেগুলো খাইতো না। কিন্তু আপনি যদি চান, আপনি ইচ্ছা অনুযায়ী আপনি খাইতে পারেন। যেহেতু একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এক্ষেত্রে আপনি মুরগিটা খাইতে পারেন, অন্যান্য মাংস যেমন তেমন। আর জঙ্গলি তো প্রশ্নই আসে না, জঙ্গলিটা আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন, যেহেতু আপনি একজন মুসলমান মানুষ, এখানে প্রশ্নই আসে না খাবার। আর সব ক্ষেত্রে আসলে সব কিছু মিলাই ঝিলে চলা যায়। আপনার খাবার দাবার যেগুলো আছে সেগুলো চলা যায়, অত একটা কষ্ট না তেমন বলতে গেলে। কারণ মোটামুটি সবজি খেতে একটু অভ্যাস হয়ে গেলে পরবর্তী আপনার কাছে সবজিটাই ভালো লাগবে। কারণ এই পাশাপাশি এই দেশের খাবারের কিন্তু সিস্টেম আছে। আপনারা মনে করেন প্রথমে যখন খাইবেন, তখন আপনার দিবে সালাদ। তো সালাদ বলতে আসলে আপনার মনে করেন অনেক কিছু হইতে পারে। আপনার বেশিরভাগ ম্যাক্সিমাম সময় আপনার দেখা যায় টমেটো, তারপর আপনার শসা, তারপর আপনার যে সালাদ পাতা আছে এগুলা, আপনার অন্য যেসব আছে এগুলা। তারপরে আপনি যাবেন হলো মেন খাবার, যেটা নাকি আমরা বাংলাদেশ সবসময় সকাল দুপুর রাত্রে খেয়ে থাকি। সকাল দুপুর রাত্রে যখন আমরা যে খাবারটা খাই, ভারী খাবার যেটাকে বলা হয়, এটা সাথে আপনার থাকতে পারে পটেটো মেশ, তারপর আপনার থাকতে পারে রাইস, থাকতে পারে সাথে আপনার মিট থাকতে পারে, যে কোনো মিট থাকতে পারে এটা। তো এই খাবারটা আপনি যখন খাইবেন, এরপরে আপনার লাস্ট স্টেপ হলো আপনার এই দেশে আপনার রুটি দিয়া আপনার ম্যাক্সিমাম সময় চিজ আছে যেটা, ওইটা খায়। চিজের সাথে কিন্তু আপনার ডেজার্ট থাকে অনেক সময়। আপনি এই দেশে আপনি ইয়াউট আছে এটা খায়, অনেক সময় আপনি কেক থাকতে পারে বা অন্য যেসব খাবার আছে এগুলো। তো যেহেতু খাবারের 4টা ধাপ আছে এই দেশে, তো এই 4টা ধাপের মধ্যে আপনি যেটা মেন খাবারটা, ওই খাবারটা একটু বেশি সমস্যা হয়। কারণ দেখা যায় আপনার ওই রাইসের সাথে যদি আপনার মনে করেন উল্টাপাল্টা একটা মাংস দিয়ে দেয়, তো আপনি খাইবেন না, আপনি শুধু রাইসটাই খাইবেন, এখানে একটু সমস্যা হয়ে যায়। যদি এটা একটু ম্যানেজ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি খাবারের যে ধাপগুলো আছে ওগুলো সব যদি আপনি মোটামুটি অল্প কিছু খান, আপনি মোটামুটি প্রত্যেকদিন একটা খাবার খাওয়া হয়ে যাবে। সো আশা করা যায় আপনার তেমন একটা
সমস্যা হইব না। আর আপনার বয়স যখন 18 হয়ে যাবো তখন ওরা নিজেরাই আপনার ব্যবস্থা করে দেবো যাতে আপনি নিজে নিজে রান্না করতে পারেন বা খাইতে পারেন, এরকম একটা ব্যবস্থা করে দেবো আপনি নিজে নিজে পরবর্তীতে যাতে আপনি এগুলো সব করে খাইতে পারেন, কারণ আপনার তো কেউ করে দিয়ে আসবে না পরে। এটা হলো আপনার খাবারের বিষয়, কারণ এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে ভাবতে পারেন যে ভাই এখানে কত বছর পড়ালেখা করে তারপর বাইরে হইতে হইব। আসলে এখানে কোনো নির্ধারিত কোনো সময় নেই। আপনার যখন বয়সটা 18 হয়ে যাবো না তখন ওরা পেপারসের জন্য জমা দিয়ে দিব। আর ওরা যদি পেপারসের জন্য জমা নাও দিতে চায় তা আপনি ওদের বুঝিয়ে বলবেন যে 18 হয়ে গেছে, আমার পেপারসটা জমা দিয়ে দিই। তখন ওরা কিন্তু আপনার পেপারসটা জমা দেবো, আপনি পেপারসটা হাতে পেয়ে পাবেন। পেপার হাতে পাওয়ার পর কিন্তু আপনি চাইলে ওই জায়গায় ডিপ্লোমা করতেও পারেন, আবার নাও করতে পারেন। কারণ আপনি বলতে পারেন যে না আমার 6 মাস বাকি আছে, আমি ডিপ্লোমাটা করে বাইরে হয়ে আমার কাজে লাগবে। আবার আপনি চাইলে বলতে পারেন যে না আমি বাইরে হয়ে যাবো, আপনি বাইরে হয়ে যেতে পারেন। কারণ 18 বছর পর আপনি পুরো স্বাধীন, আপনি কেউ অধীনে নেই। কিন্তু আপনি চেষ্টা করবেন ডিপ্লোমাটা পুরো করে যাওয়ার জন্য, কারণ 6 মাসে কোনো সমস্যা হয় না কারো। এরপর হলো বিষয় আপনার ফিনান্সিয়াল। আপনি যদি ব্যক্তিগতভাবে খুব সমস্যা হয়ে থাকে ফিনান্সিয়াল, যে না আমার পরিবারের খুব টাকার সমস্যা এই সে অনেক কিছু, তাহলে আপনার আমি মনে করি টোটালি এখানে আপনার যাওয়ারই কোনো প্রয়োজন নেই। কি লেগে প্রয়োজন নেই? কারণ আপনার টোটালি মিনিমাম আমি মনে করি যদি 16 বছর দিয়ে ঢুকতে পারেন আপনি বেস্ট। কারণ 18 বছরের মধ্যে আপনি ডিপ্লোমা নিয়ে বাইরে আপনার 2 বছর থাকতে হবে। কারণ 1 বছর তো একেবারে সর্বনিম্ন, ঠিক আছে? তো 2 বছর থেকে 3 বছর যদি থাকতে পারেন বেটার হয়। আর 1 বছর একবার সর্বনিম্ন আপনার থাকতে হবে। তো 1 বছর যদি আপনি থাকেন, আর 1 বছরে কিন্তু ফ্যামিলি যদি টাকার সমস্যা থাকে কিন্তু অনেক বড় সমস্যা। তো যেরকম আমি 3 বছর ছিলাম, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে এরকম কোনো সমস্যা হয়নি। তো মানসিকভাবে সাপোর্ট পাইছি। তবে ওইখানে আপনার কোনো টাকার প্রয়োজন নেই, দেশের থেকে কোনো টাকাই না খাইতে হবে বা কিছু করতে হবে, এরকম কোনো সমস্যা আপনার নাই। আপনি শুধু নিজে একটু ভাবেন যদি বাংলাদেশে আপনার ফ্যামিলি চলতে পারে আর আপনি যদি এখানে চলতে পারেন, এটাই। কিন্তু আপনি আসছেন, ওই টাকা দিতে হইব, অনেক প্যারা আছে, এই সে অনেক কিছু, ফ্যামিলির দৈনন্দিন প্রত্যেক দিনের সমস্যা, আসলে এত কিছু নিয়ে তাইলে আপনার ওইখানে যাওয়ার কোনো প্রয়োজনে নেই আমি মনে করি। আর আমি ফ্যামিলিদেরও বলবো যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকেন যে না আমার ভাই ব্রাদার আমি পাঠাইতে চাই, তাদের একই কথা বলবো। কারণ কি জন্য? কারণ আপনি অযথা পাঠাইবেন, ওইখানে যাওয়ার পর 6 মাস থাকবেন, আপনার এদিকে হইব না ওদিকে হইব না, পরে দেখা যায় একটা সমস্যার সম্মুখীন হইবেন। তো এই চাইতে আমি মনে করি যদি আপনার ফ্যামিলিতে ফিনান্সিয়াল সমস্যা থাকে আপনি এখানে আসার কোনো প্রয়োজন নেই, আপনি বাংলা কেস মেরে দিতে পারেন। তবে এখানে আপনার আরেকটা সোসাইটি আছে যারা নাকি আপনার প্লাস মানে 18 থেকে 26 বছর যাদের বয়স তাদের আপনার হেল্প করে। ওই বিষয় নিয়ে আমি অনেকদিন কথা বলবো, যদি এই ভিডিওতে বাড়াইতে যেতেছি না, কারণ এটা অলরেডি অনেক কথা বলতে হবে এই ভিডিওতে। তো সর্বশেষ আমি একটা কথাই বলবো, আপনারা কখনো ভয় পাইবেন না, যেহেতু এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনারা এটাতে যাইবেন। আপনি যদি কেউ ডিমোটিভেট করে দেয় তাও আপনি যাইবেন। আমি যখন আসছি আমার বয়স কিন্তু 18 ছিল, আমি কিন্তু 16 দিয়ে ঢুকছিলাম। তো আপনি অনেকে আপনার উল্টাপাল্টা কথা বলবো আপনার বয়স বেশি হয়ে গেছে এই সে অনেক কিছু। আমি কিন্তু এখনো তাদের 10 বছর পরে যাই বলি যে আমি যদি চাই এখনো ইন্টারনেট ঢুকতে পারবো। তো এখানে আপনার বর্তমানে আগের চাইতে কঠিন হয়ে গেছে এটা যে আপনার পাসপোর্টটা যদি শো করতে পারেন তাহলে আপনার জন্য সব উত্তম হয়, কারণ পাসপোর্টটা এখন মেইন হয়ে গেছে। যদি পাসপোর্টটা আপনি বয়স কমে আনতে পারেন আপনার জন্য সব কিছু পারফেক্ট। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর লাইফের রিস্ক না নিলে কিন্তু কখনোই সফলতা সম্ভব না। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলা মাথায় রাখা, সময় থাকতে সময়ের কাজ সময়ে করতে। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি সম্পূর্ণ কথাগুলো আপনাদের গুছিয়ে বলতে পারছি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনাদের যদি কোনো ইনফরমেশন এক্সট্রা প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।